সুপ্রিয় দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিন অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ। কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন, অবশেষে সরকার পতন, এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন, একাধিক পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে দেশ। জনগণের মনের মধ্যে নানান ধরনের উৎকণ্ঠা এবং আশঙ্কা কাজ করছে। আমরা এই যে দেশ কোথায় এগোবে, কোনভাবে কোন পথে আসলে আমরা দেশটাকে দেখতে চাই, সেই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের আলোচনা। অতিথি হিসাবে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর শামীম রেজা, এবং আমরা আমাদের সাথে পেয়েছি লেখক সোহেল হাসান গালিব। শুভ সন্ধ্যা, স্বাগত জানাই আজকের আলোচনায়। দর্শক, আমাদের এই দেশটাকে আমরা আসলে কোন পথে দেখতে চাই, এই বিষয় নিয়ে আমাদের আলোচনা। কোন পথে এগোবে দেশ শিরোনামে আলোচনার পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন। অনুষ্ঠানটি একই সাথে নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও দেখতে পাচ্ছেন। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে আপনারা যুক্ত হয়ে আপনাদের মতামত জানাতে পারবেন। আমি আলোচনায় চলে যাব শুরুতেই স্যার আপনার কাছ থেকে। আমরা একটু এই যে তারুণ্য নির্ভর জয়গান, তারুণ্যের জয়গান নিয়ে যে আমরা এগিয়ে আসলাম, আমরা একটি অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি, নতুন সময়েও দেখতে পাচ্ছি। শিক্ষক হিসাবে এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এখন পরিবর্তন তো সবসময় তরুণরাই আনেন, এবং আমাদের এর আগেও যত গণজাগরণ ঘটেছে, যত রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক আন্দোলন ঘটেছে, একদম 52 থেকে 71 বা তারও পরে যতগুলো পরিবর্তন ঘটেছে, সবখানেই তরুণরা নেতৃত্ব দিয়েছেন। হয়তো সেখানে রাজনৈতিক এজেন্ডা ছিল, অন্য সামাজিক সাংস্কৃতিক এজেন্ডা ছিল। আর এবার যেটা, সেটা তো অভূতপূর্ব। আমরা এর আগে কখনো এই ধরনের অভ্যুত্থান দেখিনি, এবং এত অল্প সময়ে এত তরুণের মৃত্যু, এত মানুষের সংযুক্তি, এবং সেটা এত স্বতঃস্ফূর্তভাবে তারা যুক্ত হয়েছেন যে এটা অভাবনীয়। মানে এর আগে আমরা কখনো কোনো রাজনৈতিক আন্দোলনে এমনটা দেখিনি, সমাজের সাংস্কৃতিক আন্দোলনে তো দেখিনি। এমনকি আমাদের অঞ্চলেও যে সমস্ত বড় বড় পরিবর্তন হয়েছে, যদি দক্ষিণ এশিয়াতেও দেখেন, সেটার প্রেক্ষিত হয়তো ভিন্ন, কিন্তু এইভাবে মৃত্যুর মুখোমুখি হওয়া এবং একই সঙ্গে রাষ্ট্রপক্ষ এত নিষ্ঠুর হতে পারে, সরকার পক্ষ এইভাবে বাস্তব পরিস্থিতি অনুধাবনে এতটা ব্যর্থতার পরিচয় দেবেন, সেটাও কিন্তু সচরাচর দেখা যায় না। মানে একের পর এক যে ব্যর্থতার আমরা সবাই দেখছিলাম। সরকার পক্ষ সবসময় যে কোনো সরকারি শেষ পর্যন্ত টিকে থাকার চেষ্টা করেন, তারা তাদের মতো ব্যাখ্যা দেন। সেটা যে কোনো, আপনি যদি একবারে যখন রাজতন্ত্র ছিল তখন থেকে শুরু করে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা পর্যন্ত দেখেন, এটা একটা স্বাভাবিক হয়তো প্রবণতা ক্ষমতার, কিন্তু ভুলেরও একটা সীমা আছে। আপনি একটা ভুল করতে পারেন, দুটো ভুল করতে পারেন, কিন্তু নিরবচ্ছিন্নভাবে আপনি ভুল করতে পারেন, অথবা আপনি ইচ্ছাকৃতভাবেও সেটা করছেন কিনা সেটাও যখন খুব সন্দেহের মধ্যে পড়ে যায়, কিংবা আপনি আসলে বুঝতে পারছেন কিনা, এই প্রতীতি যখন জনমানুষের মধ্যে আসে, তরুণদের মধ্যে আসে, তখন তো সেটার আর পতন ঠেকিয়ে রাখা খুব কঠিন হয়ে পড়ে। এবং তার চাইতেও যেটা ভয়াবহ, যে আপনি যখন একটা পর্যায়ে এসেও আপনি ক্ষমা প্রার্থনা করেন না, বা আপনি যে দুঃখিত বা লজ্জিত, কিংবা আপনার ভুল হয়েছে সেই বিষয়টা আপনি যে অনুধাবন করছেন, তার প্রকাশও আপনি ঘটান না। মানে আবার হয়তো আপনি আপনার নিজের অবস্থানেই অটল থাকছেন। সুতরাং আপনি অভ্যুত্থানের সময়ও যেমন আপনার ভুলের খেসারত দিতে হয় বিরাট জনগোষ্ঠীকে, অভ্যুত্থান পরবর্তী সময়ও আপনার অতি অহংবোধ এবং আত্মম্ভরিতা কিংবা অতি আত্মবিশ্বাস, সেটাও কিন্তু আরেকটা সংকটের জন্ম দেয়। এবং দুই জায়গায় তো তরুণরা থাকেন, যে তরুণরা অভ্যুত্থান ঘটিয়েছেন তারা তো এখনো আছেনই। তো আমি যদি এই প্রেক্ষাপট বিবেচনা রেখেই বলি, ধরুন শিক্ষা প্রতিষ্ঠান, আমরা দুজনই একই ধরনের বিষয়ের সঙ্গে যুক্ত। উচ্চশিক্ষা, আমি একদম বুনিয়াদি থেকে বললে আমরা হয়তো অনুষ্ঠান অনেক বড় হয়ে যাবে, আমরা শেষ করতে পারবো না। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিপুল সংস্কার প্রয়োজন। আমরা এই গত এক সপ্তাহ বা তার বেশি সময় ধরে আপনি যদি আলোচনার এজেন্ডাগুলো দেখেন, গণমাধ্যম আলোচনা করছে, নাগরিক সমাজ যারা, তারা থিঙ্ক ট্যাঙ্কগুলো কথা বলছে, গবেষণা প্রতিষ্ঠানগুলো আলোচনা করছে, নতুন সরকারও তাদের বিভিন্ন রকম এজেন্ডা দিচ্ছেন, শিক্ষার্থীরা তারা তো দিচ্ছেন। কিন্তু আপনি খেয়াল করেন
যে সবচেয়ে কম আলোচনা করছি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে, এবং এখানে এই শিক্ষা প্রতিষ্ঠানের এই বিষয়টি নিয়ে আমি আরেকটু বিশদভাবে শুনবো। তার আগে আমি সোহেল হাসান গালিবের কাছে আমি একটু একইভাবে আপনার জায়গা থেকে আমি তারুণ্যের যে জয় দেখলাম, আমরা আমাদের সন্তানদেরকে দেখছি তারা বিজয় আনলো, তার পরবর্তীতে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, এরপর রাস্তা পরিষ্কার করছে, সংস্কার করছে, এই সব জায়গাগুলো থেকে আপনার জায়গা থেকে আপনার প্রতিক্রিয়াটা একটু জেনে নিব। না, এটা তো আসলে প্রথমত এটা অভাবনীয় একটা ব্যাপার। আমাদের অভিজ্ঞতার মধ্যে মানে আমরা যেটা দেখেছি, আমি যখন স্কুলে পড়ি তখন আমরা 90-এর আন্দোলনের ব্যাপারটা দেখেছিলাম। সেটা ঢাকা শহরে ওই আন্দোলনটাকে আসলে বলা যেতে পারে একরকম খুবই রাজধানী কেন্দ্রিক একটা ছাত্র আন্দোলন। সেটার সঙ্গে জনসম্পৃক্ততা, এইটার যে পর্যায়, মানে সারা দেশ যেভাবে সম্পৃক্ত হয়ে গেছে, এটা কিন্তু এর আগে আসলে ওইভাবে ছিল না। এমনকি 52-র আন্দোলন যদি বলি, 69-এর যে আন্দোলনগুলো বলি, সেটার মধ্যেও আমরা যত বইপত্রে যে রেফারেন্সগুলো পাই, সেখানে কিন্তু আসলে এরকম সর্বস্তরের মানুষ যেভাবে ইনভলভড হয়ে গেছে এবং ভিকটিমাইজড হয়েছে যেভাবে, সেটা কিন্তু ওরকম এই আন্দোলনের মধ্যে যেভাবে এসছে সেটা আমরা দেখি নাই। আর এখানে তরুণদের যে ব্যাপারটা, এই তরুণ প্রজন্ম যাদেরকে বিভিন্ন সময় নানানভাবে আন্ডারমাইন করা হয়েছে, তাদের কিন্তু আসলে ভূমিকাটা আমরা দেখলাম যে সেটা হচ্ছে শুধু আন্দোলনেই নয়, আন্দোলনের পরবর্তী সময়ে তারা যেভাবে মানে আমাদের বিশেষত যে আমরা এখনও দেখতে পাচ্ছি রাস্তায় যেভাবে তারা কাজ করছে, এবং তাদের কাজ দেখে তো আমাদের একটা জিনিস মনে হচ্ছে যে আমাদের সিটি কর্পোরেশন কিংবা আমাদের ট্রাফিক বিভাগ যে কাজগুলি করতো সেখানে অনেক বেশি ফাঁকিবাজি এবং আলস্যের ব্যাপার ছিল। কারণ তারা ইতিমধ্যে রাস্তাঘাট পরিষ্কার করা থেকে ট্রাফিক যে কাজগুলো, আসলে সার্বিকভাবেই তরুণরা কিন্তু আসলে আমাদের এখন দেখিয়ে দিচ্ছে একরকম যে মানে এখানে আমাদের আসলে গলদগুলা কোথায় ছিল। আমরা যারা তাদের বয়োজ্যেষ্ঠ শাসক শ্রেণীতে এবং সমাজের সর্বস্তরেই, সেটা কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার। আর এখানে আমি একটা কথা বলি যে শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু শিক্ষার্থীরা যুক্ত হয়েছে, স্যার যে কথা বলছিলেন যে আমাদের শিক্ষা প্রসঙ্গটা কিন্তু এখানে খুব জরুরি। এই আন্দোলনের মধ্যে একটা প্রসঙ্গ চাপা পড়ে যাচ্ছে, এটা খুব উচ্চারিত হচ্ছে না। সেটা হলো এই বিগত সরকার আমাদের যে কারিকুলামটা নিয়ে কাজ করছে, সেই কারিকুলামের প্রতি কিন্তু আমাদের অভিভাবক এবং শিক্ষার্থীদের কিন্তু একটা অসন্তোষ আছে। এটা যতই মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলুক, কিন্তু সেটা আমরা জানি। এবং এই আন্দোলনের মধ্যে আপনারা দেখবেন যে অনেক জায়গায় কিন্তু এই স্লোগান দেওয়া হয়েছে এই কারিকুলাম বাতিলের জন্য। এই সরকার পতনের আন্দোলনের মধ্যে এটা ছিল। ফলে এই যে কারিকুলামের সঙ্গে যারা জড়িত, প্রত্যেকটা পরিবার, তার ফ্যামিলি, এরা কিন্তু এই আন্দোলনের একটা ক্ষোভের জায়গা। অন্যান্য ক্ষোভের সঙ্গেও এটাও যুক্ত হয়েছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করা হচ্ছে। এই ধরনের একটা মেসেজ কিন্তু, সেটা তর্ক সাপেক্ষ যদিও নানানভাবে তর্ক হতে পারে, কিন্তু ওভারঅল একটা ধারণা আছে যে আমাদের বাচ্চাদেরকে গিনিপিগ বানানো হচ্ছে এবং তাদেরকে নিয়ে যে এক্সপেরিমেন্টগুলো চলছে সেটা ওয়েল অ্যাকসেপ্টেড না। তো সেই জায়গা থেকে একটা রিপারকেশন হয়েছে। ফলে এই শিক্ষার ব্যবস্থার মধ্যে যে কাজগুলো করা হচ্ছে সেটার একটা প্রভাব কিন্তু এই আন্দোলনের মধ্যে ছিল। সেক্ষেত্রে আমি স্যারের কাছ থেকে আবার একটু বিশদভাবে জানতে চাইবো সেই শিক্ষার জায়গাটা আপনি যেখান থেকে বলছিলেন, আমরা পিছিয়ে পড়ছি শিক্ষার জায়গাটা যদি দিন দিন এরকমই চলতে থাকে। আপনি দেখেন, আমরা যখন এই পরিবর্তনের মুখোমুখি হলাম বা পরিবর্তন অব্যবহিত পরে, যেহেতু একটা বড় আকাঙ্ক্ষাই ছিল যে আমরা খুব দ্রুত পরিবর্তনের জায়গাগুলো নিয়ে বলবো, আপনি কোনোটার সাথে কোনোটা তুলনীয় না, কারণ সবগুলো একটা কাঠামোর মধ্যে পারস্পরিকভাবে যুক্ত। আমরা অর্থখাত সংস্কারের কথা বলছি খুব বড় আকারে। প্রতিদিন আপনি সংবাদপত্রের পাতায়, গণমাধ্যমে দেখবেন যে ব্যাংকগুলো নিয়ে, বাংলাদেশ ব্যাংকের ভূমিকা কি হবে, অন্যান্য অর্থ প্রতিষ্ঠানগুলো নিয়ে আমরা কথা বলছি। আমরা সংবিধানের কোথায় কোথায় হাত দিতে পারি সম্ভাব্য, সেটা নিয়ে আমরা কথা বলছি। আমরা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছি। আমরা আরও কিছু হয়তো পরবর্তীতে যে সরকার ব্যবস্থা হবে সেখানে প্রধানমন্ত্রী বা সরকারের টার্মগুলোকে নির্দিষ্ট করে দেওয়া যায় কিনা ইত্যাদি অনেক অনেক ধরনের আলোচনা করছি, এবং এই তালিকা বিশদ। আমি আগেই বলেছি যে কোনো খাতের সাথে কোনো খাত তুলনা করা যায় না, কারণ রাষ্ট্রের সংস্কার তখন তো সব খাতেরই সংস্কার করতে হয়, এবং যখন ধসে পড়ে তখন সবগুলি ধসে পড়ে, কারণ এখানে একটা অভিজাততন্ত্র তৈরি হয়েছে এবং একটা চক্র তৈরি হয়েছে দীর্ঘ সময়ে, যে চক্রটা এত গোষ্ঠীতন্ত্রের মধ্যে চলে গেছে যে আপনি ব্যাংকে হাত দিতে গেলেও আর একটা খাত ধসে পড়ছে, আর একটা খাতে হাত দিতে গেলেও অন্য খাত ধসে পড়ছে, যদি সেটা হবার কথা ছিল না সবগুলো খাত। কিন্তু আপনি খেয়াল করেন, তার মধ্যে আমি বলবো যে আমি আবার উচ্চশিক্ষার উনি যেহেতু কারিকুলাম নিয়ে বলছেন, হয়তো আবারও বলবেন, সেই সংস্কারকে আমরা তত জোরে সোরে উচ্চারণ করছি। যেমন ধরুন এই মুহূর্তে
অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা প্রোপাচার্যরা পদত্যাগ করেছেন, সেটা যে কারণেই করুক, তার আগের আদর্শের প্রতি অতি যুক্ততার কারণে হোক, পরিস্থিতির কারণে হোক, বা তারা করতে চাইছেন না, যেটাই ঘটুক না কেন, অনেক এক ধরনের একটা প্রাথমিক শূন্যতা তৈরি হচ্ছে যে তারা ছেড়ে যাচ্ছেন। একই রকম সচিবালয়ে হচ্ছে, অন্য জায়গায় হচ্ছে। এখন সচিবালয়ে আপনি অন্যান্য ক্ষেত্রে বলতে পারেন হঠাৎ করে হয়তো একজন সচিব বানানো বা ওই জায়গায় নিয়ে যাওয়াটা হয়তো কঠিন হয়, কিন্তু আমরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের যে সংস্কারগুলো দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে, তার মধ্যে একটা কিছু তো কাঠামোগত আছে, সেটা আসছে। একটা খুব আলোচিত বিষয় ছিল যে আমরা যেভাবে উপাচার্য নিয়োগ দিই সেটার একটা পরিবর্তন আনা যায় কিনা, সে আলোচনা কিন্তু নতুন না। এবং আমরা বলেছি যে একটা সার্চ কমিটি হতে পারে, উপাচার্য নিয়োগ দিয়ে যেতে পারে ওপেন ঘোষণা দিয়ে, যেভাবে আপনি শিক্ষক নিয়োগ করেন, যেভাবে আপনি প্রতিষ্ঠানের লোক নিয়োগ করেন, যে অমুক প্রতিষ্ঠানের উপাচার্য নিয়োগ দেওয়া হবে, এই শর্তে যারা আগ্রহী আছেন তারা আবেদন করুন, যেগুলো সারা পৃথিবীতেই করা হয়। কিংবা তাও যদি আমরা না করতে পারি, আমরা একটা পুল তৈরি করতে পারতাম, সেখানে শিক্ষার্থীরা নাম দিতে পারেন, সাবেক শিক্ষার্থীরা নাম দিতে পারেন, বর্তমানে যারা আছেন শিক্ষক তার ভিত্তিতে। দেখেন এখানে তো হাজার হাজার নাম পড়ার কথা না, হাজার হাজার উপাচার্য তো আর একটা জায়গায় নাম কেউ দেন না। তার ভিত্তিতে আমরা একটা তালিকা করে, আমরা একটা বিশেষ একটা প্যানেল হোক, একটা সার্চ কমিটি হোক, একটা বিশেষজ্ঞ কমিটি উন্মুক্তভাবে, যে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সম্পর্কে কি ভাবেন, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম সম্পর্কে তার ধারণা কি, তাকে যুবকযুবীকরণের সম্পর্কে তার ধারণা কি, আধুনিক শিক্ষা সম্পর্কে তার ধারণা কি, এটাকে আরো বিস্তৃত করবার ব্যাপার, তার আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি কি, যে আলোচনাগুলো আমরা বহুদিন করছি, শিক্ষার্থীদের সম্পর্কে ধারণা কি, এই বিষয়গুলো আমরা জেনে, ধরুন 10 জনের কাছ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারতাম যে একজন আমার কাছে কে ভালো, কি তারপরে তার সহযোগী আর 2 জন কি হবে। সেই আলোচনা কি আপনি কোথাও শুনতে পাচ্ছেন? আমরা সব জায়গায় বিভিন্ন গুঞ্জন শুনতে পাচ্ছি বা গুঞ্জরণ শুনতে পাচ্ছি যে এই হতে পারেন, ও হতে পারেন, অমুক জায়গায় খালি আছে, যেটা আমাদের এখানে হয় সাধারণত। তো আমি যদি আবার সেই প্রক্রিয়াতেই যাই, তাহলে পরিবর্তনটা আপনি কোথায় দেখছেন? এবং আমি এখন যে আলোচনাটা আমরা করছি, তার জন্য এখনই বিশ্ববিদ্যালয়ের বড় কাঠামোতে হাত দেওয়ার প্রয়োজন নেই, একেবারে র্যাডিক্যাল পরিবর্তনের আপনার কোনো প্রয়োজন নেই। আপনি তো আগেও নিয়োগই করতেন, আপনি আগেও নিয়োগ দিতেন, সেটা যদি রাষ্ট্রপতি স্বাক্ষরিত হয়, রাষ্ট্রপতি স্বাক্ষর করে দেবেন চূড়ান্ত ফাইলে। সেটা যদি এখন যিনি অন্তর্বর্তীর প্রধান আছে, যদি তার স্বাক্ষর করা লাগে, তিনি স্বাক্ষর করবেন, সেটা কোনো সমস্যা না। সেক্ষেত্রে সময়ক্ষেপণ হয়ে যাচ্ছে না, সময়ক্ষেপণ হবে কেন? আমরা তো বরাবরই বলেছি যে আমাদের অনেক লোক আছে, যোগ্য লোককে দেওয়া হয়নি। তাহলে আমরা ভুল বলেছি এতদিন? আমরা তো বিভিন্ন সময় বলেছি যে আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানে যোগ্য লোক আছে। যে সরকারের পতন হলো, সেই সরকারেও কি যোগ্য লোক ছিল না তাদের মধ্যে? কিন্তু আমরা তো সমালোচনা করেছি যে আপনি যোগ্য লোককে বাদ দিয়ে আপনি অনুগত লোককে দিয়েছেন, যে আপনার বেশি আপনার রাজনৈতিক উদ্দেশ্য সাধনে জিনিস অবদান রাখবেন, যতটুকু না শিক্ষার ক্ষেত্রে। তাহলে আমাদের তো এখনো তাহলে পিছু হটতে হবে, যে আমরা তাহলে ভুল বলেছি, আমাদের মধ্যে আসলে লোক ছিল না, আমরা এটা বলেছি। কিন্তু আমরা মনে করি যে লোক আপনার প্রতিষ্ঠানে যখন আপনি প্রধান নিয়োগ করবেন, আমাদের এই ধারণা কেন যে আপনার ওখান থেকেই আপনাকে লোক নিয়োগ করতে হবে? এটা তো অন্য জায়গা থেকেও আসতে পারে, আরও এক জায়গা থেকে তো মানুষ আগ্রহ। ঠিক আছে, আপনি বুঝলাম আপনার স্বায়ত্তশাসন আছে, আপনি বিশেষ কাঠামোয়, এরকম বিশ্ববিদ্যালয়ের সংখ্যা খুব বেশি না, 4টা বা 5টা আছে, যেগুলোর ক্ষেত্রে হয়তো কিছু বাধ্যবাধকতা আছে, একটা নর্মস আছে, একটা কনভেনশন আছে, তার ভেতর থেকে লোক দেওয়া হয়, বাকিগুলোর ক্ষেত্রে সেটা নাই। কিন্তু আমি যে জায়গাটা আসছি, যে আমরা একটু খুঁজে, একটু চিন্তা করে, আচ্ছা ঠিক আছে, আপনি যদি 10 দিন না লাগুক, না হয় 1 মাস লাগবে, নাহলে 2 মাস লাগবে, না হলে 3 মাস লাগবে। তো রাষ্ট্রে যেমন অন্তর্বর্তী সরকার দিয়েছে, তাহলে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা অন্তর্বর্তী প্রশাসন দিয়ে দিই। ক্ষতিটা কি? আমরা একজন অন্তর্বর্তী দিয়ে দিই। আমরা কাউকে, এখানেও তো স্বাধীনতা, না আমি রাষ্ট্রই তো নিয়োগ দিচ্ছে, সরকারই তো নিয়োগ দিচ্ছে, তাহলে অন্তর্বর্তী একটা প্রশাসন দিয়ে দিই, যে ঠিক আছে অমুক ভারপ্রাপ্ত থাকবেন, তিনি এই প্রতিযোগিতা নির্বাচন হবে না, তিনি এই প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন না, তিনি সহযোগিতা করবেন কমিটিকে, ঠিক যেভাবে এখন করেছে। আমি এই প্রসঙ্গে একটু সোহেল হাসান গালিব আপনার কাছ থেকে একটু জানবো, যে আপনি লেখালেখি করেন এবং আমরা জানি যে লেখক সাহিত্যিক যারা হন তারা সবসময় সমসাময়িক বিষয়গুলোই তারা সাধারণত তুলে ধরেন। এই যে লেখালেখির প্রতিফলনগুলো আমরা দেখতে পাচ্ছি আপনার লেখায়, এখন মানে স্বাধীনভাবে এখন লিখতে পারছেন, সেটা আগে ছিল না, এখন লিখতে পারছেন। এই বিষয়টি নিয়ে একটু শুনবো, যে স্বাধীনতার জায়গাটা একজন লেখকের জন্য কিভাবে ভূমিকা রাখে। আচ্ছা, আমি একটু এই প্রসঙ্গে আসার আগে একটা জিনিস বলি, যে আমাদের এবারে যে আন্দোলনটা, ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটা আমাদের কাছে খুবই অসাধারণ একটা ব্যাপার। কিন্তু এই আন্দোলনটার একটা ছিল, সেটা হচ্ছে যে আমরা যে শাসনের মধ্যে ছিলাম, আমরা সেটা থেকে বেরোতে চাচ্ছিলাম, সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। কিন্তু আমাদের আসলে এক্সপেকটেশন কী ছিল? আমরা কিন্তু খুব উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এখানে সামিল হইনি। আমাদের আকাঙ্ক্ষাটা কিন্তু খুবই সাধারণ, অর্থাৎ স্বাভাবিকভাবে আমাদের যে জিনিসগুলো পাওয়ার কথা, সেই জিনিসটাই কিন্তু আমরা পেতে চাই। যে স্যার বলছিলেন, যে আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার অভিজ্ঞতা থেকেই বলি, যে
আমরা জাস্ট একটা হলে একটা সিট নেব, সেটা স্বাভাবিকভাবে শিক্ষকরা বন্টন করে দেবেন, কিন্তু আমরা কি দেখতাম সেখানে হচ্ছে সরকারি দলের যে ছাত্র সংগঠন তারা করতেন, মানে এবং সেটা একটা সিন্ডিকেশনের মাধ্যমে জিনিসগুলো হতো এবং কৃত্রিম একটা সংকটের ভিতর দিয়ে সেখানে নানানভাবে পলিটিসাইজ করে জিনিসগুলোকে করা হতো। সেটা কিন্তু আমাদের সেই ছাত্র বয়স যেটা 30-20 বছর আগের, সেটা এখনও চলছে সব বিশ্ববিদ্যালয়গুলিতে। তার মানে হচ্ছে কি স্বাভাবিক প্রক্রিয়াটাই কিন্তু নাই। এই জিনিসটা যদি মানে স্বাভাবিকভাবে থাকে তাহলে কিন্তু আমাদের আসলে আমাদের এর বাইরে কিন্তু আমরা চাহিদা পেশ করছি না যে আমাদের আরো অনেক কিছু দিতে হবে, সেরকম না, ক্ষমতা দিতে হবে এরকম চাওয়া হচ্ছে না, স্বাভাবিক অধিকারগুলোই আসলে এবং চাওয়া আরেকটা হচ্ছে। জিনিস হচ্ছে কি সবসময় এই যে ছাত্র রাজনীতি সম্পর্কে যেটা বলা হয় যে সবসময় কিন্তু সরকারি ছাত্র সংগঠনের কাজই হচ্ছে একটা গণবিরোধী ভূমিকা নেয়। আমাদের এখানে ছাত্র রাজনীতির যা কিছু অর্জন সেটা কিন্তু সরকারের বাইরে থেকে, অর্থাৎ বিরোধী সংগঠন থেকে, সেটা একেবারে 52 থেকে শুরু করে আজকে পর্যন্ত। ফলে যেটা হচ্ছে যে আমি বলছি যে আমাদের যে স্ট্রাগলটা, সাধারণ মানুষের যে চাহিদাটা, সেই জায়গায় যদি আমরা দেখি যে সাধারণ মানুষ যেটা চায় খুবই স্বাভাবিক একটা জিনিস। আমি স্বাভাবিকভাবে যে কথাটা সত্য বলে জানি সেটা আমি লিখতে চাই, কিন্তু আমি লিখতে পারছি না, এটা তো একটা অস্বাভাবিক পরিস্থিতি। এবং আমরা এই যে সব জায়গায় কিন্তু একই জিনিস, লেখালেখির জগৎটাও কিন্তু আলাদা নয়, সেটাও একটা সিন্ডিকেশনের মধ্যে চলে যাওয়া, এবং সেটা হচ্ছে যে সরকারি নজরদারির মধ্যে এবং সরকারি সুযোগ সুবিধা যারা পেতে চায়। যেমন আমাদের যে মুভমেন্টটা হচ্ছে, এত ছাত্র কিলিং হচ্ছিল তখন আমরা বারবার বলছিলাম যে আমাদের যারা সিনিয়র লেখক, যারা পুরস্কার প্রাপ্ত, তাদের কোনো স্টেটমেন্ট নাই, তাদের কোনো ভূমিকা নাই, তারা কিছু বলে নাই, কিছু লেখে নাই। লেখকদের ভূমিকাটা খুবই লজ্জাজনক আমার কাছে এটা মনে হয়েছে। লিখছে কারা? খুবই তরুণরা, প্রতিবাদ করছে যারা, এবং অনেক ঝুঁকি নিয়ে করছে মানে এই কাজগুলা। তো ফলে হচ্ছে যেটা যে লেখালেখির মধ্যে তো আমরা এমন কোনো মানে ওই প্রত্যাশা রাখি না যে আমরা খুবই বিধ্বংসী কোনো কিছু কাজ করতে চাই যেটা আমাদের নর্মসে নাই, সোসাইটি পারমিট করে না। এই ধরনের লেখা আমরা কিভাবে লিখতে পারি, যেটা পশ্চিমা বিশ্বে এক ধরনের আছে, কিন্তু আমরা এটা চাই যে আমরা আমাদের যে চিন্তা চেতনা, আমাদের যে সত্য বলার যে অধিকারটা, এই সরকার যে যতগুলো আগের সরকার যে নির্বাচন করে এসছে, সেই নির্বাচনগুলি নিয়ে আমাদের কোনো স্টেটমেন্ট ছিল যে এটা যে একটা পাতানো ভুয়া ইলেকশন আমাদের সামনে হাজির করা হচ্ছে, এটা নিয়ে আমরা কোনো কথা বলতে পারি নাই। আমাদেরকে এই যে এইভাবে যে গুমগুলা হচ্ছিল আমাদের দীর্ঘ সময় ধরে, আমাদের এখানে যেভাবে লেখকদেরকেও, আমাদের অনেক কার্টুনিস্টকে আমরা দেখেছি যেভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে, এটা নিয়ে কি আমাদের লেখকরা খুব সোচ্চার ছিল? আমাদের এখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের যে ভূমিকাগুলো যদি দেখি, সেটা তো সরকারের একটা প্রোপাগান্ডা মেশিন হিসাবে কাজ করেছে। ফলে হচ্ছে কি আমাদের লেখালেখির জগতের মধ্যে একটা বড় শ্রেণীকে আমরা পাবো আসলে দালাল একটা শ্রেণী হিসেবে। সেই জায়গায় আমাদের আন্দোলনের সময় যারা লেখালেখি করেছে এক প্রকার জানের একটা হুমকি স্বরূপই করেছে। যে আমরা এই প্রসঙ্গে আরো শুনবো, বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ। আজকে 7 দিনে আমরা কোন পথে এগোবে দেশ, এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি। আমি স্যারের কাছে শুনবো যে আমরা শিক্ষা নিয়েই কথা বলতে চাই আরেকটু, যেহেতু আমাদের শিক্ষা একটা বড় একটা সেক্টর, এবং শিক্ষার মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে আরো পরিপূর্ণভাবে এগিয়ে যাবে, তরুণরা এগিয়ে যাবে। সেই জায়গাটা আমাদের যে ফাঁক থেকে যাচ্ছে, সেটা আসলে কিভাবে পূরণ করা সম্ভব? আমরা হয়তো একটু আগে খুব একটা অনেক বেশি উচ্চারিত বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যেটা নিয়ে সবসময় আলোচনা হয় দেখে। কিন্তু এই অভ্যুত্থানের যদি স্পিরিটটা আপনি দেখেন, বা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন যদি তারও স্পিরিটটা দেখেন, তারা সংস্কারের কথা বলছেন। এখন সংস্কার কিন্তু অনেকভাবে হয়। একটা হচ্ছে কাঠামোগত সংস্কার আপনি করতে চান, কাঠামোগত সংস্কার বহুদিন ধরে করার প্রয়োজন হয়ে পড়তে পারে। এই অন্তর্বর্তী যে সব কাঠামোগত সংস্কার করে যেতে পারবে এরকম কিন্তু না, বা আর একটা রাজনৈতিক সরকার আসলেও যে সব সংস্কার করে ফেলতে হবে, কারণ এটা 60-এর দশকের সমাজতান্ত্রিক বিপ্লব না, বা এটা আপনার ধরুন ইরানের 79 সালের ওই বিপ্লব না যে একদম আপনি মৌলিক সবকিছু খোলনলচে পাল্টে ফেলবেন। আমরা কিন্তু একটা বাস্তবতা মানতে হবে যে আমরা একটা অভ্যুত্থান ঘটিয়েছি একটা পরিবর্তনের জন্য, কিন্তু আমাদের অন্য মৌলিক কাঠামোগুলো কিন্তু একই থেকে যাচ্ছে। আমাদের অর্থ ব্যবস্থা, আমাদের রাজনৈতিক দর্শন, আমাদের রাষ্ট্র দর্শন, তার কিন্তু পরিবর্তন হচ্ছে না। সেটা আমরা যে পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে ছিলাম, যে অন্যান্য যে রাষ্ট্র ব্যবস্থা, তার মধ্যে আমরা থাকছি, কিন্তু তার মধ্যে আমরা বড় আকারে সংস্কার করছি। সেই সংস্কারের আর একটা দিক আছে যে আমাদের এতদিনের খারাপ চর্চাগুলোর আমরা সংস্কার করতে চাই। যেমন আপনি যখন কাঠামোগত সংস্কার বলছেন, তার মানে আপনি হয়তো সংবিধানের কিছু সংস্কার করতে চান,
আপনি বিচার বিভাগের সংস্কার করতে চান, আপনি আইনসভার কিছু সংস্কার করতে চান, আপনি কমিশনগুলোর সংস্কার করতে চান, আপনি তো নির্বাচন সংক্রান্ত বিষয়ে সংস্কার করতে চান। এই কাঠামো যখন সংস্কার বলেন তখন তো আইনের বিষয় চলে আসে। আপনি তো আইনের বিধিবিধানগুলো রাখতে চান, যে বিধিবিধানগুলোর ফাঁক ফোকর বা দুর্বলতার কারণে একটা রাজনৈতিক সরকার সুবিধা নেয়, অথবা তার এমন কিছু জিনিস নাই যেটার কারণে সে তার নিজস্ব একটা অবস্থান তৈরি করে সে যা ইচ্ছা তাই করে, অথবা সে ওভারস্টেপিং করে, যে আছে কিন্তু সে মানলো না, সে গাঢ়জোর দেখিয়ে একটা অন্য কিছু করে ফেললো। নির্বাচন এখন যে কাঠামো আছে সে কাঠামোতেও ভালো নির্বাচন করা যেত। এসব কিছু পরিবর্তন না করে আপনি যদি মিন করেন যে আপনি অংশগ্রহণমূলক নির্বাচন করবেন, আপনি করতে পারেন, কিন্তু করলাম না, অর্থাৎ আমার একটা জোর আছে আমি করলাম না। অন্য অর্থে যদি বলি, আমরা যেটাকে কনভেনশন বলি, সেই কনভেনশন কি পরিমাণে জমেছে সেটা হিসাব করে দেখেছেন, যেটা কোথাও লেখা থাকে না। আপনি এই সরকার যদি ধরে নেন, আমি এটা হাইপোথেটিক্যালি বলছি, এক যুগও থাকেন, কনভেনশনের তালিকা আপনি শেষ করতে পারবেন না, যে কত রকম অমুক জায়গায় গেলে পয়সা দিতে হয়, এইটা করতে হয়, এগুলো তো লেখা থাকে না কোথাও। আমরা একটা বাজে অনুশীলন তৈরি করি প্রতিটি জায়গায় আসলে নষ্টদের দখলে চলে গেছে। আপনি সমস্ত জায়গায় যতগুলো আমরা খাত বললাম, একদম ব্যাংকিং থেকে বিচার পর্যন্ত, আপনি বিভিন্ন কাগজপত্র সংস্কার করলেন, আইনে সংস্কার করলেন, কাঠামো সংস্কার করলেন, কনভেনশনে হাত দেওয়া হলো না। কনভেনশন তো টিকে থাকে এবং কোনো না কোনোভাবে সুপ্ত এবং মুক্ত দুইভাবে সে টিকে থাকে। এখন শিক্ষা প্রতিষ্ঠানে যদি আসেন, দুই ধরনের তার দরকার। তার কোনো কোনো ক্ষেত্রে কাঠামোগত সংস্কার তো অবশ্যই প্রয়োজন, আবার যেখানে সুনির্দিষ্ট আইন আছে, বিধি আছে, তার মধ্যেও সংস্কার দরকার। যেমন ধরেন ৭৩-এর অধ্যাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো চলে, সেই বিশ্ববিদ্যালয়গুলো অধ্যাদেশ স্বায়ত্তশাসন রেখে কি তার মধ্যে সংস্কার করা সম্ভব না? আমরা কি এই অধ্যাদেশ হওয়ার পর এর মধ্যে অন্য কিছু যুক্ত করিনি? আমরা নতুন আইন তৈরি করিনি, নতুন বিধিবিধান তৈরি করিনি? নতুন বিধিবিধান আইন যদি তৈরি, এই যে এখন অসংখ্য কমিশন হতে, এই যে নির্যাতন বিরোধী যে সেল, কথার কথা আমি যদি একটা উদাহরণ দিই, এটা তো আগে ছিল না, এগুলো তো আমরা করেছি। তাতে কি আপনার আগের অধ্যাদেশ, আগের আইন সেটাকে অকার্যকর হয়ে পড়েছে? মোটেই না। আপনি ওর মধ্যেই প্রতিনিয়ত নতুন নতুন আইন তৈরি করে যাচ্ছেন, প্রতিনিয়ত নতুন নতুন বিধিবিধান তৈরি করছেন। এটা বিশ্ববিদ্যালয়ের, এটাও রাষ্ট্রের একটা অংশ, রাষ্ট্রের একটা আইনি প্রক্রিয়ার একটা অংশ। এখন এই কাঠামোগত সংস্কার যেমন প্রয়োজন, অনেকগুলো অনুশীলন আমরা করিনি। ছাত্র সংসদ নির্বাচন দিই না, এটা কোন কাঠামোয় আমার থেকে থামিয়েছে? কোথাও কি লেখা ছিল যে আমরা কি সংশোধন করেছিলাম কোনো বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া যাবে না? কোথাও কি লেখা হয়েছিল যেটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ? আমরা দশকের পর দশক এটাকে দিলাম না। রাজনৈতিক দলগুলো একমত হয় না, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হয়তো তার সে স্বাধীনতা দেখাতে পারে না, কিংবা তাদের মতের বাইরে যেতে পারে না, কোনো জায়গায় কিন্তু লেখা আছে দেওয়া যাবে না, কেন আপনি দিলেন না সেটা। অর্থাৎ আমরা শিক্ষা প্রতিষ্ঠানে সংলাপের কোনো জায়গা রাখিনি। এই সংলাপ শিক্ষার্থীদের সাথে প্রশাসনের সংলাপের জায়গা নেই, শিক্ষার্থীদের সাথে শিক্ষক সম্প্রদায়ের সংলাপের জায়গা নেই, আপনি যদি বলেন আলাপচারিতার জায়গা নেই। প্রশাসন কি করে, অল্প কিছু লোক সিদ্ধান্ত নেয়, তার সঙ্গে বাকি বিরাট সম্প্রদায়ের কোনো রকম আলাপ আলোচনা নেই। আমি গিয়ে বলতে পারছি না যে উপাচার্য মহোদয় বা যিনি দায়িত্বপ্রাপ্ত, যে কাজটা ঠিক হচ্ছে না, আমার বলার কোনো সুযোগ নেই। আবার একই সঙ্গে মিথস্ক্রিয়ায় নেই। এই যে তিন পক্ষ যারা প্রশাসনে যান, তারাও হয়তো শিক্ষক, কিন্তু একই সঙ্গে তারা আবার তখন প্রশাসনের অংশ হয়ে যান, স্বাভাবিক তাদের একটা পার্থক্য তৈরি হয়। তো যদি তাদেরকে ধরি, যারা শিক্ষা আছে, ফ্যাকাল্টি যারা এবং শিক্ষার্থী যারা, আপনি কি তাদের ত্রিপাক্ষিক কোনো মিথস্ক্রিয়া দেখেন, কোনো সংলাপের জায়গা দেখেন, কোনো আলাপ আলোচনার জায়গা দেখেন? দেখি না। এটা কিন্তু এমন না যে আমার আইনের কারণে করছি না, আমি সংস্কৃতিটাই নষ্ট করে ফেলেছি। এখন সেই সংস্কৃতিটা ফিরে আনতে হবে। এইবারকার যেটা যারা করলেন, তারা সবাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তা কিন্তু না, সবাই যে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে তা কিন্তু, অনেকে প্রথম বর্ষে, তার সঙ্গে যে এখনো দীর্ঘ সময় পড়ে আছে। আমি সেই প্রসঙ্গে একটু যাচ্ছি যে আপনি প্রথমে বলছিলেন যে নতুন সিলেবাস, তো সেই জায়গায় আসলে এখন কি করা উচিত হবে যে নতুন সিলেবাসটাকে এখনো যারা ক্লাস 9-10 এরকম অবস্থায় আছে, তাদের তো পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, তারপরে 9-এ যারা আছে তাদের জন্য কি ব্যবস্থা হবে, এই বিষয়ে কি মনে হয়? আমাদের কারিকুলামটার যে পর্যায়ে আমরা আছি, মানে এখানে এটাকে বাতিল করাটাও একটা সমস্যা, আবার হচ্ছে যে এটাকে প্রশ্নহীনভাবে গ্রহণ করাটাও সমস্যা। এটার আসলে অনেক বেশি সংস্কার করা দরকার, মানে এবং সেটা আমাদের তো উচ্চ মাধ্যমিক পর্যায়ের কারিকুলামটা শুরু হচ্ছে, কার্যকর হচ্ছে আরেকটু পরে, সেটার আমার মনে হয় যে আরেকটু সময় নেওয়া দরকার, এবং সেখানে এটা কতটা অ্যাপ্লিকেবল মানে সারা দেশে, সেটা আরেকটু যাচাই বাছাই এবং আলোচনার ভিত্তিতে করা দরকার। এটা মানে যেমনটা ছিল হুবহু তেমনটা প্রয়োগযোগ্য সম্ভবত নয়, এবং সেটা কিন্তু এই সরকার যখন, বিগত আওয়ামী সরকার যখন ক্ষমতায় আসে, তখন কিন্তু তারাও এটা স্বীকার করেছিল যে আমরা এটাকে অ্যামেন্ডমেন্ট করব। তো সেটা আসলে করা দরকার। কিন্তু আমরা আবার এই ইমোশনে যদি আমরা এটাকে বাতিল বলি,
মাঝখানে একটু খবর উঠেছিল যে এটা বাতিল বা স্থগিত করা হয়েছে, সেটা কিন্তু আবার একটা হিউজ ড্যামারেজের ব্যাপার হবে, কারণ এটা অলরেডি কিছু দূর অগ্রসর হয়ে গেছে, বিনিয়োগও করা হয়েছে। হ্যাঁ, এটা এইভাবেও করা যাবে না। ফলে এটা একটু জটিল প্রক্রিয়া, এটা অনেক আলাপ আলোচনার মাধ্যমে যাওয়া উচিত। আচ্ছা, আমি আরেকটা একটু অন্য জিনিস একটু আলাপ করতে যাচ্ছিলাম, সময় যেহেতু আমাদের শেষ হয়ে আসবে হয়তো। লেখক হিসেবে বা লেখালেখি আমাদের চিন্তা জগতের একটা জিনিস একটু আমরা যখন আমাদের লেখার জগৎটা, আমাদের চিন্তার জগৎটা কোন জায়গায় শিফট করছে এটা একটু বোধহয় বলা দরকার। সেটা হচ্ছে যে আমাদের একটা দীর্ঘ সময় পর্যন্ত শামসুর রহমান কিংবা আমাদের যারা সিনিয়র লেখালেখি করেছেন কবিতা বা গল্প উপন্যাসে, আমরা একটা জিনিস দেখব মোটা দাগে যে চেতনাটা তারা বহন করে নিয়ে এসছেন, সেটা কোনো না কোনোভাবে বাঙালি জাতীয়তাবাদেরই একটা এক্সটেনশন। সেটার মধ্যে আমাদের অসাম্প্রদায়িকতা, তারপর হচ্ছে আমাদের এই ঐতিহ্যের যে জায়গাটা এবং বাঙালি স্পিরিট যেটাতে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটার একটা জিনিস তারা ধারণ করেছেন। আমার যেটা মনে হচ্ছে যে আমরা এই টাইমে এসে ওটা আসলে একরকম পার হয়ে এসেছি, অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদের স্পিরিটটা এখন আসলে এইভাবে ফাংশন করে না। এটা আমাদের লেখালেখির মধ্যেও নাই, সোসাইটির মধ্যেও আসলে যে প্রশ্নগুলো এখন বড় আকারে উঠে এসছে, যে আমরা অনেক বেশি যদি ইনক্লুসিভ হতে চাই, এটা একটা এক্সক্লুসিভ পদ্ধতি যে আমরা শুধু বাঙালি। আমাদের ইনক্লুসিভ হওয়ার মধ্য দিয়ে আমাদের আসলে সিটিজেন হয়ে ওঠাটা খুব জরুরি। এখানে অবাঙালি যেমন আছে, ঠিক একইভাবে আমরা যখন আসলে খুব সেকুলার জায়গা থেকে কথা বলি, আমাদের এখানে যে অনেকগুলো ধর্মগোষ্ঠী বাস করে, এদের সকলকে নিয়ে আমরা যে সোসাইটিটার কথা বলতে চাই, সেই সোসাইটিতে আসলে এই প্রশ্নগুলোই এখন ইনভ্যালিড হওয়া উচিত, যে আমার পরিচয় এই যে কোন ধর্মের বা আমার কোন ভাষা গোষ্ঠী, এই পরিচয়গুলোর বাইরে মানে আমরা একটা বিশ্ব নাগরিক হিসেবে আমরা একটা ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে চলে এসেছি। এই যে জুমার গ্রুপ, এই যে ইয়াং জেনারেশন যেটা, তারা তো একটা বড় হয়ে উঠতেছে, কিন্তু হচ্ছে হ্যাঁ যেটা বলা হচ্ছে, তারা কিন্তু এই ভার্চুয়াল রিয়েলিটির ভেতর দিয়ে বড় হয়ে উঠছে। ফলে সেইখানে এই যে বাঙালি জাতীয়বাদের যে স্পিরিটটা, এটা ইনভ্যালিড হয়ে গেছে। আমাদের এই জায়গা থেকে শিফটিং ঘটে গেছে, এটাকে ধরে রাখতে চাওয়াটাই হচ্ছে এই ন্যাশনালিস্ট অ্যাপ্রোচটাই হচ্ছে প্রবলেমেটিক। আমাদের আসলে পোস্ট ন্যাশনালিজমের একটা এরার মধ্যে আমরা ঢুকে গেছি, এবং সেটাকে আমাদের এখন মোকাবেলা করতে হবে আমাদের লেখালেখি, চিন্তাভাবনা, শিক্ষা সমস্ত জায়গাতে, এটাই আমার মনে হয়। জি, আমরা সৈয়দুল হাসান গালিবের প্রসঙ্গ থেকে আমরা দেখছিলাম যে এই যে নিজেকে মানুষ হিসাবে বা আমরা কোন ধর্মে সেটা বিষয় পরিচয় না দেওয়াচ্ছে, মানুষ হিসাবে পরিচয় দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এই প্রসঙ্গে ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা কিন্তু তিনি গিয়ে বক্তব্যও দিয়েছেন, এমন বলেছেন যেমন বাংলাদেশ গড়তে হবে যেখানে সবাই মিলে একটি পরিবার, এরকম একটি কথা তিনি বলেছেন। তো এই আসলে এই জনগণের আমাদের তরফ থেকে আসলে জনগণের কি ভূমিকা থাকা উচিত বলে মনে করেন? আমি কিন্তু বারবার বলছি যে এই অভ্যুত্থান থেকে আমাদের স্পিরিটটাকে নিতে হবে বড় আকারে, এবং শিক্ষার্থীরা যা প্রত্যাশা করছেন, শিক্ষার্থীরা বলছেন, সেটা নীতি পরিকল্পনায় যারা নীতি নির্ধারক আছেন তারা সেটা এক ধরনের, আমি যদি ইংরেজিতে বলি, ট্রান্সলেট করবেন, যে তাদের আকাঙ্ক্ষাটাই, তাদের প্রত্যাশাই। তারা তো কালকে গিয়েই বাংলাদেশ ব্যাংকের রেগুলেটর হয়েও যাবেন না, বা সমস্ত ক্ষেত্রে তারা নেতৃত্ব দেবেন না, কিন্তু তারা কি চান, অর্থ খাতে তারা কি স্বচ্ছতা চান, শিক্ষা খাতে তারা কি দেখতে চান, এই তো বিষয়টা, সেটা আমরা করব, আমরা সহযোগিতা করব, তারাও থাকবেন। আমি একটু আগে যেখানে থেমেছিলাম, যে যারা এই অভ্যুত্থানে ছিলেন তারা সবাই যে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে তা কিন্তু না, অনেকে আছেন শুরু করবেন উচ্চশিক্ষা, কেউ কেউ হচ্ছে কলেজের গণ্ডি পার হননি। তাহলে তার জন্য আমরা কি শিক্ষা সংস্কৃতির কথাটা বলবো? আমরা তো বলেছিলাম যে আমাদের মুক্তিযুদ্ধের সময় যে সাম্য, মানব মর্যাদা, তাই না, আমাদের মানবিকতা, সেইটার ভিত্তিতে আমাদের যুদ্ধ হচ্ছে, আমরা সংবিধানে তার প্রতিফলন ঘটাবো। আমরা লিখিতভাবে ঘটিয়েছি, কিন্তু আপনি যদি চিন্তা করেন আমরা সাম্যের জন্য কি করেছি, মানব মর্যাদার যে বিষয়টা, এই অভ্যুত্থানে দেখলেন কি মানব মর্যাদাটা আমরা দেখালাম, যে আমি একটা বিষয় আমি দাবি করছি, রাষ্ট্রের সঙ্গে, সরকারের সঙ্গে আমার যে সংলাপের প্রয়োজন ছিল, আমার যে মিথস্ক্রিয়ার প্রয়োজন ছিল, আমরা যে আলাপচারিতার ছিল, আমরা ক্ষীণ কণ্ঠে কিন্তু টেলিভিশনগুলো তো বলার চেষ্টা করেছি, বা যারা সামাজিক মাধ্যমে সক্রিয় থাকেন তারাও বলেছেন একটু কি আসলে খুবই জরুরি ছিল, কিন্তু সেটা হয়নি, একটা কি লোক পাঠানো যায় না, বা একটু কি মুরব্বী কাউকে পাঠানো যায় না, একটু কেউ গিয়ে কি ছেলেমেয়েগুলোর সঙ্গে আলাপ করতে, তার অর্থটা কি? তার অর্থটা হচ্ছে আমরা সংলাপের মধ্যে নেই, আমরা আলাপচারিতার মধ্যে নেই, আমরা মিথস্ক্রিয়াতার মধ্যে। আমরা যদি ওনার কথাতে আসি, আমি এই কারণে ক্যাম্পাস, তো আমরা হয়তো আলোচনা যখন করি আমাদের চোখের সামনে একটা ক্যাম্পাস নামক একটা ভৌগোলিক সীমা জেগে ওঠে, কিন্তু এটাকে ঠিক ভৌত অর্থে দেখলে চলবে না। এখানেই আমরা আবার আসবো, আমরা বিরতি নিয়ে আসছি। দর্শক, আবারও বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই।
দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরও একবার আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিনের আজকের আলোচনায় কোন পথে এগুবে দেশ বিষয়টি নিয়ে আলোচনায় আমাদের সাথে আছেন ডক্টর শামীম রেজা এবং সোহেল হাসান গালিব। স্যার, আমরা যে প্রসঙ্গে ছিলাম আমি তখন বলছিলাম যে আমরা যখন এই শিক্ষা, বিশ্ববিদ্যালয়, কলেজ নিয়ে বলি, তখন ক্যাম্পাস বলতে আমাদের কাছে একটা ভৌত পরিবেশ মনে হয়, যে তার একটা সীমারেখা আছে। আমি ওই অর্থে কেবল বলছি না, আমি যে কারণে ওনার সংস্কৃতির আলোচনা যদি আনে, আমার মনে হয় যে এই অভ্যুত্থান পরবর্তী আমরা শিক্ষার্থীদের কাছে যেটা প্রত্যাশা করব, তরুণদের কাছ থেকে যেটা প্রত্যাশা করব, যে তারা এই তাদের যে চিন্তা, তাদের যে ভাবনা, সেটা ক্যাম্পাসের তো ভেতরে সেটা পরিবর্তন তো আনবেই, ক্যাম্পাসের বাইরেও যেন সংস্কৃতি ক্ষেত্রে সেটা তারা বিকশিত করেন। কারণ এটা একটা জাগরণের একটা সুযোগ। এটা খুব নির্মম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা অর্জন করেছি। মানে সেটা আমাদের অনেক দিন পর্যন্ত বলতে হবে যে তাদের যে আত্মত্যাগ এবং এই যে ক্ষয় বা এই যে আমাদের যে ক্ষতি, সেটা অপূরণীয়। মানে এই বয়সের এই তরুণ এইভাবে একজন শিক্ষার্থী মৃত্যুবরণ করবেন, এটা আমরা কখনো চিন্তাও করিনি। এবং ওই অর্থে যদি বলি যে আমরা যারা আগের প্রজন্মের বা বয়োজ্যেষ্ঠ, তাদের এই সাহস নাই এবং আমরা পারিনি, এবং এটা আমাদের ব্যক্তিগত ব্যর্থতা, এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা। আমরা এখন হয়তো অনেক বড় বড় কথা বলছি, এখন হয়তো অনেক সুন্দর সুন্দর কথা বলছি, গুছিয়ে বলবার চেষ্টা করছি, কিন্তু এটা আমাদের স্বীকার করতেই হবে যে এই খারাপ কাঠামো, খারাপ চর্চা টিকিয়ে রাখার জন্য আমরাও দায়ী। কারণ আমরাও সামষ্টিকভাবেও এটা প্রতিরোধ করতে পারিনি, এর বিরুদ্ধে দাঁড়াতে পারিনি। ব্যক্তিগতভাবে যারা দাঁড়িয়েছেন তাদেরকে আমরা সাহস যোগাতে পারিনি বা তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারিনি। তিনি লেখক হন, তিনি চিত্র নির্মাতা হন, বা তিনি শিক্ষক হন, তিনি একজন সাধারণ মানুষ হন, তিনি একজন বুদ্ধিজীবী হন, বা তিনি একজন রাজনীতিরও মানুষ হন না কেন, রাজনীতিতেও যারা বলবার চেষ্টা করেছেন, সম আদর্শে বিশ্বাস করেও বা একই দলের মধ্যে থেকেও যে তারা কেউ কেউ বলতে চেষ্টা করেননি তা না, কিন্তু তাদের জন্য আমরা কোনো অবস্থান তৈরি করতে পারিনি বা কোনো জায়গা আমরা তৈরি করে দিতে পারিনি। আমাদের এই যে আমাদের রাষ্ট্রীয় পুরো ব্যবস্থাটা যে পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া যে সংস্কৃতি, সেখান থেকে আসলে উদ্ধারের জন্য সোহেল হাসান গালিব, আপনার কাছ থেকে আপনি কি মনে করেন যে আসলে আমাদের কিভাবে করে আগালে আমরা অতি দ্রুত সেই জায়গাগুলো পূরণ হওয়া সম্ভব? আসলে তো সব কিছুর মূলে মানে অ্যাবসোলিউট যে ডেমোক্রেসির যে কথাটা আমরা বলি, যে আমরা আসলে যা ভাবি এবং যা বলতে চাই সেটার প্রতি পারস্পরিক রেসপেক্টটা থাকা, যে আমার কথাটা আমি যে বলছি এটার সঙ্গে আরেকজনের বিরোধিতা থাকতেই পারে, কিন্তু সেটার স্পেসটা থাকা যে আমি আমার কথাটা বলতে পারছি, একই সঙ্গে আরেকজনের কথাটা বলতে। এইটা আমাদের মানে পার্সোনাল লাইফেই তো নাই। সমস্যাটা হচ্ছে যে আমাদের পরিবারের মধ্য থেকে শুরু করে আমাদের রাজনৈতিক দল, আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে এই জিনিসের চর্চাটা নাই। সেইটা আমাদের চর্চাটা আসলে কোত্থেকে আসবে, এটা শুরু করতে হবে একদম খুব পার্সোনাল জায়গা থেকে। এবং মানে আমরা পুরো আলোচনার মধ্যে যে কথাটা বলছি সেটা কিন্তু আমাদের স্যারও যে কথাটা শুরুতে বলছিলেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কি যোগ্য শিক্ষক ছিল না, আমাদের মধ্যে কি মেধাবী লেখক, কবি, সাহিত্যিক নাই, কিন্তু যেটা হচ্ছে আমরা এমন একটা সিস্টেমের মধ্যে বন্দী যে সিস্টেমটা করাপ্ট হওয়ার কারণে যেটা হচ্ছে যে আমরা ঠিকমতো ফাংশন করতে পারছি না। তো আমার যেটা মনে হয় যে আমাদের ডেমোক্রেসিটা একদম রুট লেভেল থেকে, আমাদের ফ্যামিলি লাইফ থেকে, পার্সোনাল লাইফ থেকে এই প্র্যাকটিসটা থাকা দরকার। সেটা আমরা এমনকি আমাদের যে মিনিমাম যে অ্যাক্টিভিটিগুলো আমরা দেখি সামাজিক গণমাধ্যমগুলোতে, সেখানেও আমাদের আসলে ভাষা কেমন, আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধটা কেমন, সেটাও মানে নিজেদের পরখ করা দরকার, নিজেদের যাচাই করা দরকার যে আমরা আসলে নিজেই কি গণতান্ত্রিক কিনা। তো আমার যেটা মনে হয় এটা নিরন্তর একটা মানে অনুশীলনের ব্যাপার। আমাদের সবগুলো আন্দোলনের ক্ষেত্রে যেটা হয় এই বাংলাদেশে, এই ভূখণ্ডে, যে আন্দোলনগুলো যে বিস্ফোরণ এবং যে উচ্চতায় আমাদেরকে নিয়ে যায়, আমরা নিজেরা সেটার জন্য প্রস্তুত থাকি না। ৭১-এও ছিলাম না প্রস্তুত, এবং আমি নিশ্চিত যে এই আন্দোলনের যে প্রেরণাটা সারা দেশে আমরা দেখতে পাচ্ছি, আমাদের অধিকাংশ জনগণ সেটার জন্য প্রস্তুত না। তারা পার্সোনালি মানে আসলে কতটা ডেমোক্রেটিক সেটা বোঝা যাবে যে আমাদের এই আন্দোলন সফল হবার পর যে ধরনের আচরণগুলো আমরা সারা দেশে দেখছি সেটা কি ডেমোক্রেটিক। যেমন ধরা যাক যে এই যে ভবনে যে জিনিসটা হচ্ছিল, তারপর হচ্ছে তারপরে যে আক্রমণগুলো বিভিন্ন জায়গায় হচ্ছিল, এটাই তো বোঝা যাচ্ছে যে আমরা আসলে আমার নিজের চরিতার্থতাটাই বড় করে দেখি। মানে আমি অন্যের প্রতি তো আসলে রেসপেক্ট না, তার প্রতি আমার শ্রদ্ধার দৃষ্টিটা নাই, তার প্রতি আমার সহানুভূতিটাও আছে কিনা সেটাও একটা প্রশ্ন। ফলে যেটা হচ্ছে যে আমরা আমাদের এই স্পিরিটটাকে, আমার যেটা মনে হয় যে আমাদের যে দুর্দশার একটা সময় ছিলাম, আমাদের কঠিন অবস্থাটা আমাদের সামনে সবসময়
জাগ্রত রাখাও দরকার। এবং আমাদের এই যে স্যাক্রিফাইসটা, এটা বিগত 2টা মাসে আমরা যে দেখলাম, স্যার যেটা বললেন যে এই স্মৃতিগুলো কিন্তু আমাদের সামনে বারবার ফিরে আনা দরকার। তাহলে আমরা আসলে হয়তো আমাদের মধ্যে সেই সহানুভূতি এবং মমত্ব এবং মানুষের প্রতি যে দায়িত্ববোধ, সেই প্রশ্নটা আসতে পারে। মানে আমরা যে একটা ক্রাইসিসের মধ্যে ছিলাম এবং সেই ক্রাইসিসের জন্য যে আমরা যে লড়াই করছি, সেই স্মৃতিটা এবং সেই চেতনাটাকে সবসময় জাগ্রত রাখা, এটা ছাড়া আসলে সম্ভব না। জি, আর আপনার কথা থেকে তো আমরা এই জানি, এবং আমরা একটি কঠিন সত্য যে সবসময় আমরা জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাহলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মানে কোন জায়গাটা আসলে সবচেয়ে চ্যালেঞ্জিং বলে মনে করছেন এই সময়টাকে গুছিয়ে ওঠার ক্ষেত্রে? একক চ্যালেঞ্জিং বলাটা কঠিন, কারণ আপনি যদি বলেন তাহলে এই মুহূর্তে যেমন শুরুর দিকটা আমরা আইন শৃঙ্খলাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা নিঃসন্দেহে তার সবচেয়েতে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বিষয়। যেটা উনি বললেন যে আমাদের প্রথম দিকে যেটা ঘটে গেছে সেটা অনভিপ্রেত, এবং আমাদের সংখ্যালঘুদের প্রতিষ্ঠানগুলো পাহারা দিয়েছেন আমাদের তরুণরা, সেটা অত্যন্ত প্রশংসার, সেটা আমরা বিশ্বব্যাপী সেটা প্রশংসা করিয়েছে। কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং তারা কেন এই বোধের মধ্যে যাবেন আমরা অনেকেই জানি, ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকেই তাদের কাছে শুনেছি, জেনেছি। সব হয়তো গণমাধ্যমে আসেনি, এখন হয়তো পরিস্থিতি উন্নতি হচ্ছে, আগে থেকে ভালো হচ্ছে, কিন্তু এই দেশে তো সবাই সমান। যে কোনো একটা পরিবর্তনের পর তার ভিন্ন ধর্ম বিশ্বাসের কারণে, অবস্থানের কারণে তিনি কেন নিজেকে বিপন্ন ভাববেন? কেন তার দরজায় একজন টোকা দেবেন? কেন তার কাছে গিয়ে চাঁদা চাইবেন? কেন তাকে লুকিয়ে থাকতে হবে? তিনি আক্রান্ত না হলেও কেন আক্রান্ত হবার বোধে তাকে তাড়িত থাকতে হবে যে আমি আক্রান্ত হতে পারি? এবং সর্বশেষ গাইবান্ধাতে আমরা সেটা দেখেছি। সেটা কিন্তু একেবারে প্রত্যাশিত ছিল না। এটা যারা করেছে তারা দুষ্কৃতকারী, হয়তো অভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে নষ্ট করবার জন্য তারা স্বার্থান্বেষী গোষ্ঠী সবসময়ের জন্য থাকে, কিন্তু সেটা ঘটা উচিত হয়নি। আর যে সংস্কৃতির কথা উনি বলেন, আমরা তো শিক্ষা দিয়ে আলোচনা শুরু করেছিলাম, দুজন শিক্ষা সংক্রান্ত কাজে আছি দেখে, কিন্তু মূল উদ্দেশ্য তো সংস্কৃতিতেই যাওয়া। আমরা যে সংলাপের কথা বলছি, আমরা যে মুক্ততার কথা বলছি, আমরা যে মিথস্ক্রিয়ার কথা বলছি, সেটা কি জন্য? একজন স্নাতক কেবল চাকরি পাবেন এই জন্যে? এই কোটা আন্দোলনের মূল বিষয়টা কি কেবলমাত্র ওই কয়েক হাজার চাকরি? তা কিন্তু না। মূল বিষয় হচ্ছে যে আমি আমার মেধার মূল্যায়ন চাই, আমি আমার যোগ্যতাকে আমি মূল্যায়িত হতে দেখতে চাই। আমরা কি সবাই সরকারি চাকরি করব? সবাই কি চাকরিই করবো সারা জীবন? এই প্রজন্ম যে কাজ করলেন তারা উদ্যোক্তা হবেন না, তারা ইনোভেটর হবেন না, তারা নতুন কিছু গড়ে তুলবেন না, তারা নতুন প্রতিষ্ঠান করবেন না। স্বাধীনতার পরে তরুণরা নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলবার চেষ্টা নিয়েছেন, তখন এতে বিনিয়োগ ছিল না, অনেকদিন তাদের অপেক্ষা করতে হয়েছে। কিন্তু কেন আমাদের এই তরুণদের হাতে আবার নতুন মাত্রায় প্রতিষ্ঠান তৈরি হবে না? এই যে প্রতিষ্ঠান তৈরি করবার, উদ্যোক্তা হবার, নতুন কিছু করবার যে সুযোগ তারা পেলেন, সেইটা একটা অসামান্য, এটাই সংস্কৃতি। এবং আপনি যদি বলেন যে এই সরকারের 1 নম্বর অগ্রাধিকার কি, তাহলে তো বলতে হবে যে নিঃসন্দেহে অর্থ খাতের দিকে তাকে আগে মনোযোগ দিতে হবে, কারণ আমরা আবার একটু বিরতি নিয়ে ফিরছি, আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আসবো আবারও। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সোহেল হাসান গালিব, আমরা একটু যে প্রসঙ্গে এখন কথা বলতে চাই সেটা হলো, আমরা জানি যে সব বিপ্লবের পরেই একটা প্রতি বিপ্লব আসে, এবং আগামীকাল আমরা আমাদের সেই 15ই আগস্ট নিয়েও আমরা বেশ কিছু নানান ধরনের আশঙ্কার কথা দেখতে পাচ্ছি। সে প্রসঙ্গে আপনার কি মনে হয়? আমাদের এখানে মানে আসলে 15 আগস্ট প্রসঙ্গে একটু পরে আসে, আমি 2টা জিনিস একটু বলে নিই। যে আন্দোলনের পরবর্তী মানে অবস্থা যেটা একটু ভালনারেবল বা একটু আশঙ্কাজনক লাগে, সেটা হচ্ছে যে প্রথমত আমরা কয়েকদিন যাবত একটা সংখ্যালঘু ক্রাইসিস দেখছি। যে সংখ্যালঘুদের সম্পর্কে আমরা কিছু তথ্য পাচ্ছি, তাদের ভিকটিম হবার খবর, যেটা পশ্চিমবঙ্গ থেকে প্রচার হচ্ছে। কিছু কিছু বলা হচ্ছে ফেক, আবার কিছু কিছু তো নিশ্চয়ই রিয়েলি ঘটনাগুলো ঘটছে। তো এই ব্যাপারে আমরা যেমন বারবার রিপিটেডলি দেখি যে কোনো একটা রেজিম চেঞ্জ হয় এবং তারা ভিক্টিমাইজড হয়। তো এই অভিযোগটা যেহেতু দীর্ঘদিন থেকে উঠছে, এবং বিগত আওয়ামী সরকারের সময়ও বারবার সংখ্যালঘু হামলার ঘটনা ঘটেছে, এইগুলাকে আমার মনে হয় খুব বলিষ্ঠভাবে এটার একটা তদন্ত হওয়া উচিত, এবং যারা এটার সঙ্গে সম্পৃক্ত থাকে তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এটা শেষ করা দরকার। আমরা এটা নিয়ে আসলে খুবই ফেড আপ, বিরক্ত। মানে এই প্রসঙ্গটা নিয়ে আমাদের বারবার একটা গ্লানিকর একটা বিষয় আমাদের জন্য, মানে সবার জন্য, বাংলাদেশি নাগরিক হিসেবেই কেন বারবার এই ঘটনাটা ঘটবে। আমরা একটা ফ্যামিলি কিন্তু হয়ে উঠতে পারছি না, যে কারণে ধরা যাক যে একটা নেপালের মানে একটা হিন্দু, সে
কিন্তু তার যে ওনারশিপটা থাকে, অর্থাৎ সে ভারতের কাছে যেভাবে নিজেকে সেফ মনে করে তার কাছে বিচার চাওয়ার যে ব্যাপারটা আমরা দেখি না, বাংলাদেশে সেই জিনিসটা কেন ঘটছে? আমার কথা হচ্ছে এখানকার যে নাগরিক বা এই রাষ্ট্রের ওনারশিপটা একটা সংখ্যালঘুর কাছেও কেন আমরা পৌঁছাতে পারছি না, এটা ফয়সলা হওয়া দরকার। 2 নম্বর হচ্ছে যে এই আন্দোলনের পরে আমরা আরেকটা জিনিস দেখছি, এক ধরনের উইচ হান্টিংয়ের মতো, যে যারা এই বিগত রেজিমের সহযোগী ছিল তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে ভিক্টিমাইজড করা একটা ব্যাপার আছে। বিশেষত লেখক শিল্পী সাহিত্যিকদের মধ্যেও এই জিনিসটা আছে। সেটাও আমার যেটা মনে হয়, এটাকে ওই রকম আক্রমণাত্মক জায়গায় যেভাবে নিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখছি, এটা না করে বরং তাদেরকে চিহ্নিত করা পর্যন্ত ঠিক আছে, তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে সামাজিকভাবে মানে আমাদের একটা ফ্রেমিংয়ে রাখা, সেটা পর্যন্ত ঠিক আছে। কিন্তু সেটা করতে গিয়ে তাদেরকে যেভাবে মানে একটা হুমকির মুখে ফেলে দেওয়া হচ্ছে, এটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত এবং আমাদের শিল্পী সাহিত্যিকদের এই জায়গাটা একটু সতর্ক হওয়া উচিত। লাস্টে যে কথাটা বলতে চাচ্ছি, 15 আগস্টের যে ঘটনাটা নিয়ে আমাদের একটা আশঙ্কা তৈরি হয়েছে, এটা তো অবভিয়াস যে এই ঘটনাটাকে কেন্দ্র করে যে যাদেরকে মানে ক্ষমতাচ্যুত করা হয়েছে, সহজভাবে যদি বলি, তারা ইউনাইটেড হবার বা রিঅর্গানাইজড হওয়ার একটা যে পন্থায় যে যাওয়ার একটা সুযোগ 15 আগস্টকে কেন্দ্র করে, সেটা আমার মনে হয় যে মানে যতটা ভাবা হচ্ছে ততটা হবে কিনা আমি জানি না। কিন্তু এটা আসলে আমাদের রাজনৈতিকভাবে মানে যেমন তার এটা অধিকার, যে শোক প্রকাশ করতে চায় তার যেমন অধিকার থাকা যেমন উচিত, আবার সেটা একটা গণজমায়েতের ভেতর দিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেটা নিশ্চয়ই গভর্নমেন্ট সরকার দেখবে এবং আমাদের ছাত্র জনতাই দেখবে। কিন্তু এখানে আমি একটা কথা শুধু বলি, আমার দৃষ্টিভঙ্গি কি 15 আগস্টের ব্যাপারে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এটা মানতে হবে, এই বেজ লাইনটা থেকে সরা যাবে না। সেটা হচ্ছে যে আমাদের 71 পর্যন্ত যে ইতিহাস এবং সেখানে বঙ্গবন্ধুর যে ভূমিকা, সেটা যেমন গ্ল্যামারাস এবং হচ্ছে আমাদের জন্য একটা খুবই ইতিহাস থেকে অমোচনীয় একটা অধ্যায়, ঠিক একইভাবে 72 পরবর্তী যে আওয়ামী সরকার এবং তার পরবর্তী বাকশাল গঠন, সেখানে বঙ্গবন্ধুর যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধ এবং সেটাকে নিয়ে আমরা কিন্তু ক্রিটিক করতেই হবে, ক্রিটিক করে আমাদের আগাতে হবে। অর্থাৎ সেই জায়গায় একটা আমাদের একটা বিয়োগান্তক ব্যাপার ঘটেছে, যেহেতু সেই রেজিমটাও মানে ধীরে ধীরে ফ্যাসিস্ট রেজিমের দিকে যাচ্ছিল এবং সেই রেজিম থেকে বেরোনোর জন্য যে ঘটনাটা ঘটানো হয়েছে, সেটাও এক ধরনের কিলিং এবং সেটাও এক ধরনের ক্রাইম বলতে পারি। ফলে হচ্ছে যে এটা আমাদের জন্য একটা ক্রিটিক্যাল অধ্যায়, কিন্তু এটাকে ডিলিট করে দেওয়ার কোনো উপায় নাই আর কি। এটাই আমার বক্তব্য। স্যার, সামগ্রিকভাবে আপনি কি বলতে চান এবং এই প্রসঙ্গটা নিয়েও যে আমরা নানাভাবে সোশ্যাল মিডিয়া বলি বা সব জায়গায় আমরা এক ধরনের মুখোমুখি হচ্ছি এই বিষয়টি নিয়েও, যে 15 আগস্ট সবকিছু মিলিয়ে বলবেন। একটা হচ্ছে দেখেন, যে কোনো বিপ্লব অভ্যুত্থানের পরে তো প্রতি বিপ্লবের একটা ঝুঁকি থাকে, কিন্তু এটা যে প্রক্রিয়ায় ঘটেছে, যে ঘটনার পরম্পরাটা ঘটেছে এবং এখানে যে অভূতপূর্ব যে আত্মত্যাগ এবং যে হতাহতর বিষয় ঘটেছে, সেটা সর্বশেষ যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, আমি মনে করি প্রথমত তাদেরকে অ্যাপোলজেটিক হতে হবে, তাদেরকে অনুধাবন করতে হবে যে কি ঘটে গেছে, সেটা তারা এখন অনুধাবনের মধ্যে আনেন কিনা। রাজনৈতিক দল হিসাবে কে কি করবেন, কিভাবে সংগঠিত হবেন, সেটা তাদের কর্মকৌশলের বিষয়, কিন্তু অনুধাবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার প্রকাশ হতে হবে যে না, এটা ঘটেছে। এটা আর একটা ডিনায়াল প্রসেসে গেলে সেটা কিন্তু সবার জন্য দুর্ভাগ্যজনক হবে। এবং সবচেয়ে বড় কথা যে আমরা প্রতি বিপ্লবের কথা চিন্তা না করে যারা এই অবস্থা থেকে চ্যুত হয়েছেন, তাদের অবস্থাটা বাস্তবসম্মতভাবে বিশ্লেষণ করতে হবে যে কেন এই ঘটনা ঘটলো, কি কারণে ঘটলো। সুতরাং হঠকারীভাবে আচমকা বা কোনো কিছু বলে হঠাৎ কোনো কিছু সৃষ্টি করে এবং যেটা একটা আপনাকে অস্বস্তির একটা ধারণা দেয়, সেই অবস্থা যাতে তৈরি না হয় সেজন্য তাদের সচেষ্ট থাকা উচিত। সবাই পালিয়ে যেতে সক্ষম হননি। অশেষ ধন্যবাদ স্যার, সময় শেষ। একটা শেষ কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের শোকের যে ব্যাপারটা এসছে, আমার যেটা মনে হয় শুধু 15 আগস্টটাই ব্যাপারটা নয়, কারণ আমাদের এই আন্দোলনের মধ্যে যে বিপুল ছাত্র জনতা যে প্রাণ দিয়েছে, এই ডিজাস্টারও তো কম নয় এবং সেই শোক তো আমরা ভুলতে পারি নাই। আমরা তো একরকম শোকের মধ্যেই আছি আসলে। ফলে যারা 15 আগস্টের শোক উদযাপন করতে চান, শোক পালন করতে চান, তাদের কিন্তু এই শোকটাকেও বরণ করতে হবে যে কিলিংটা তাদের দ্বারা ঘটেছে। একদমই সময় শেষ। অসংখ্য ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এবং বলতে চাই যে গণতান্ত্রিক এই দেশে সকলে মানুষ হিসাবে তার অধিকার প্রতিষ্ঠা পাক। ভালো থাকবেন সকলে, সুস্থ এবং নিরাপদ থাকবেন। শুভরাত্রি।